গুড মর্নিং এভরিওয়ান। আগের দিন আমরা যেখানে শেষ করেছি পার্ট ওয়ানটা, আজকে সেখান থেকে আবার শুরু করব। তো আগের দিন আমরা দেখলাম যে এখানে ব্যাংকার এবং লয়ারের মধ্যে একটা চুক্তি হচ্ছিল, যেটাকে আমরা বাজি বলছিলাম। এবং লয়ার চুক্তিটা রাজি হয়ে কি বললেন যে আমি 15 বছরের জন্য সলিটারি কনফাইনমেন্টে থাকতে চাই। তো সেই লাস্ট পোর্শনটা যেখানে ব্যাংকার বললেন, থিঙ্ক বেটার অফ ইট ইয়াং ম্যান হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম। তো ব্যাংকার তাকে সতর্ক করে দিয়ে বলছেন যে তুমি একবার ভেবে দেখো যে এখনো সময় আছে, তুমি ভেবে দেখো যে কি করবে। টু মি 2 millions are a trifle, but you are losing 3 or 4 of the best years of your life. তার মানে উনি বলতে চাইছেন তুমি যে তুমি এটা ভালো করে ভেবে দেখো দেখো, কারণ এটা আমার কাছে খুব তুচ্ছ ব্যাপার। মানে আমার তো টাকা পয়সার অভাব নেই, তাই আমি বলতে গেলে আমার এই টাকাটার কিছুই মূল্য নেই সেরকম, আমার কাছে খুব তুচ্ছ জিনিস এই 2 million rupees। কিন্তু তুমি ইউ আর লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ। মানে তুমি তোমার জীবনের 3 থেকে 4 বছর নষ্ট করতে চলেছো। 3 থেকে 4 বছর নষ্ট করতে চলেছো মানে কি? উনি বলতে চাইছেন যে অলদো দ্য লয়ার accepted the bet for spending 15 years, মানে 15 বছর ধরে উনি ওটা কাটাতে চেয়েছেন, কিন্তু এখানে ব্যাংকার বলছেন যে তুমি 3 বছর থেকে 4 বছর তোমার জীবনের নষ্ট করতে চলেছ। I say 3 or 4 because you won't stay longer. উনি বলছেন যে আমি কেন বলছি এটা 3 থেকে 4 বছর, কারণ তুমি এর থেকে বেশি সময় থাকতে পারবে না। Don't forget either, you unhappy man, that voluntary confinement is great deal harder to bear than compulsory. ডোন্ট ফরগেট ইদার মানে তুমি এটা ভুলে যেও না যে তুমি এটা ভুলে যেও না, ইউ আনহ্যাপি ম্যান মানে অখুশি মানুষ, দ্যাট ভলান্টারি কনফাইনমেন্ট। ভলান্টারি মানে হচ্ছে স্ব ইচ্ছায়, স্ব ইচ্ছায় ভলান্টারি কথাটার মানে হচ্ছে স্ব ইচ্ছায় যেটা আমরা করি। তাহলে ভলান্টারি কনফাইনমেন্ট, কনফাইনমেন্ট আমরা আগেই পড়েছি যে বন্দি দশা। তাহলে স্ব ইচ্ছায় যে বন্দি দশাটা তুমি নিতে চলেছো, সেটা হচ্ছে গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি। মানে আমরা যদি দেখি যে কোনো জেলার বা কোনো কোর্ট থেকে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সেটাতে যতটা মেনে নিতে কষ্ট না হবে, নিজে থেকে স্বইচ্ছায় কোনো জায়গায় থাকাটাতে বেশি কষ্ট। ধরো তোমাদের বাড়িতে কেউ তোমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখলো, বললো তোকে একদিন বাড়ি বাড়ি থেকে বেরোতে দেবো না। সেটা তোমার মনে কষ্ট হতে পারে যে বাড়ির লোক আমাকে এরকম বন্ধ করে রাখলো, কিন্তু তুমি যদি নিজে থেকেই বলো যে আমি থাকবো, আমি কারোর সঙ্গে কথা বলবো না, আমি একদিন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখবো, সেই স্ব ইচ্ছায় ভলান্টারি কনফাইনমেন্টটা হচ্ছে খুবই বেশি কষ্টকর ওই কেউ তোমাকে বন্ধ করার থেকে। যেমন ওই ভলান্টারি কথাটা আমরা মাঝে মধ্যে দেখে থাকি, কোনো কম্পিটিশনে যদি কেউ নাম দিয়ে নিজে থেকেই নামটা তুলে নেয়, সেটাকে বলা হয় ভলান্টারি এক্সিট। সেরকমই ভলান্টারি ভলান্টারি কনফাইনমেন্টটাও সেরকমই একটা ব্যাপার। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison. মানে আমি দেখেছি মাঝে মধ্যে যে কোনো বাবা-মায়েরা বাড়িতে ছেলে-মেয়েদেরকে সবসময় পড়তে বসার জন্য বলে। তো সেই ক্ষেত্রে তারা অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যে ছেলে বা মেয়ে সারাদিন বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে ভালোবাসে, খেলতে ভালোবাসে, তাকে যদি ঘরে বন্দি করে রাখা হয়, তাহলে তার যেমন কষ্ট হয় বাইরে স্বাধীনভাবে ঘুরতে, সেরকমই যখন উনি বলছেন লয়ারকে, যখন তুমি দেখবে যে এখানে তুমি একা একা বন্দি আছো এবং সেখানে তুমি স্বাদ গ্রহণ করতে পারছো না কিসের, স্বাধীনতার বা লিবার্টি, তখন তোমার বেশি কষ্ট হবে এবং সেই পয়েন্টটাতে মনে হবে যেন পয়জনাস, তোমার লাইফটা হেল হয়ে যাচ্ছে, যেটা হোল এক্সিস্টেন্স ইন প্রিজনের ক্ষেত্রে খুবই কষ্টকর। আই এম সরি ফর ইউ, আমি তোমার জন্য দুঃখিত, মানে দুঃখ প্রকাশ করছি। নাও দ্য ব্যাংকার ওয়াকিং ওয়াকিং টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো মানে কি, সামনে একটু আর পেছনে একটু, অর্থাৎ সামনে আগে পিছু করতে থাকছে। রিমেম্বার অল দিস, তার মানে আমরা দেখলাম যে প্রথম যখন চ্যাপ্টারটা শুরু হচ্ছে, তখন ব্যাংকার নিজের স্টাডির মধ্যে পায়চারি করছিলেন, একবার এদিকে একবার ওদিকে। সে ওয়াকিং টু ফ্রো করতে করতে রিমেম্বার্ড অল দিস, কি মনে করছেন? ফ্ল্যাশব্যাকে তিনি সবকিছু মনে করছেন। রিমেম্বার্ড অল দিস অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং নিজেকে মনে মনে জিজ্ঞেস করছেন, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেড।
তার মানে এটার মেন উদ্দেশ্যটা কি? এই যে আমরা বাজিটা ধরলাম, সেই বাজিটার মেন উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 years অফ হিজ লাইফ অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 millions? মানে এটা তো কোনো আমি বুঝতেই পারছি না যে একটা লোক 15 বছর যে তার জীবনের দেবে, এই নষ্ট করবে বা থাকবে বন্দি বন্দি হয়ে সেটার মধ্যে, এবং আমি আমার 20 লক্ষ টাকা যে দেবো সেটার কি যৌক্তিকতা, যে আমরা এটার মধ্যে কি ভালো কিছু খুঁজে পাবো? Can you prove that the death penalty is better or worse than imprisonment for life? এটা কি আদৌ প্রমাণ করতে পারবে যে মৃত্যুদণ্ড বেশি ভালো নাকি যাবজ্জীবন কারাদণ্ড, যেটা আমরা চুক্তিতে বলেছিলাম, মানে যখন তর্ক হচ্ছিল সেই তর্কতে যখন যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা কি আদৌ প্রমাণিত হবে? নো, নো। ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস। এখন তার রিয়েলাইজেশন হচ্ছে, মানে ব্যাংকার এখন বুঝতে পারছেন যে এগুলো সবই বোকা বোকা এবং মিনিংলেস। মিনিংলেস মানে কি? মিনিং মানে অর্থ, মিনিংলেস মানে অর্থহীন। অন মাই পার্ট ইট ওয়াজ আ ক্যাপ্রিস। ক্যাপ্রিস মানে খামখেয়ালিপনা, হঠকারিতা। এই নিচের দিকে দেখলে দেখতে পাওয়া যাবে, a sudden and unaccountable change of mood or behavior. হঠাৎ করে যদি কারোর মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে এবং হঠাৎ করে তার মুড বা বিহেভিয়ার, অর্থাৎ তার আচার আচরণ, তার মানসিকতা, মুডের পরিবর্তন হয়, সেটাকে আমরা ক্যাপ্রিস বলে থাকি। সচরাচর ক্যাপ্রিস কাদের মধ্যে দেখা যায়? যাদের মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে। Of pampered man and on his part simple greed of money. মানে কি প্যাম্পার্ড ম্যান? মানে কি আমি যে এতদিন পর্যন্ত টাকা পয়সা নিয়ে বিলাসিতা করে এসেছি, আমার মতো একজন ছেলে, মানে লোক, সেই লোকের কাছে একটা এই সিদ্ধান্তটা একটা ননসেন্সিক্যাল, মিনিংলেস। এবং ওই লোকটার ক্ষেত্রে, অর্থাৎ লয়ার, হি ইজ রেফারিং টু দ্য লয়ার। লয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে সিম্পলি দ্য গ্রিড ফর মানি, অর্থাৎ ইজ ভেরি মাচ লোভী পার্সন, মানে সে খুব লোভী একজন মানুষ। এবং তার এই লোভ থেকে তিনি রাজি হয়েছেন যে আমি এই 15টা বছর আমি থাকতে পারবো। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেন হি রিমেম্বার্ড, তারপর তিনি মনে মনে আরো আরো গভীর চিন্তার মধ্যে দিয়ে স্মৃতিচারণ করতে লাগলেন, মনে করতে লাগলেন। হোয়াট ফলোড দ্যাট ইভিনিং? তারপরে সন্ধ্যেবেলায় কি হয়েছিল? সন্ধ্যেবেলার পর থেকে কি শুরু হয়েছিল? It was decided that the young man should spend the years of his captivity, মানে এখানে এটাও ঠিক হয়েছিল যে it was decided that the young man should spend the years of his captivity. Captivity মানে কি? Captivity মানে আমরা আগেও জেনেছি। Captivity মানে হচ্ছে বন্দি দশা বা imprisonment under the strictest supervision in one of the lodges in the banker's garden. এবার ব্যাংকার তো থোড়েই না জেলার, তো উনি তো আর জর্জের মতো বা জেলারদের মতো তাকে কোনো একটা জেলে গিয়ে সেলে গিয়ে বন্ধ করে দিয়ে আসতে পারবেন না। তাই এটা ঠিক হলো যে তাদের, অর্থাৎ ব্যাংকারের যে বাগান বাড়ি বাগান, সেখানে একটা ক্যাপটিভিটিতে রাখা হবে, অর্থাৎ বন্দি করে রাখা হবে। কোথায়? তার একটা লজের মধ্যে ছোট্ট একটা ঘর থাকবে, সেই ঘরের মধ্যে তাকে বন্দি করে রাখা হবে এবং তাকে 24 ঘন্টা দেখার জন্য একজন লোক নিয়োগ করা হবে। It was agreed that for 15 years he should not be free to cross the threshold of the lodge to see human beings, to hear the human voice, or to receive letters or newspapers. এটাও ঠিক করা হলো। তার মানে আমরা যদি পরীক্ষার জন্য পড়ি, শর্ট, যেহেতু তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে, তাও যদি আমরা খুঁটিয়ে পড়ি, তাহলে কি বলা হলো? যে তাকে কি কি শর্ত দেওয়া হলো? কি শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে? যে 15 বছর তাকে থাকতে গেলে কি কি করতে হবে? হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, মানে তার যে মেঝেটা, এই লজের যে জায়গাটা, সেটাকে পার করতে পারবে না, যেমন গন্ডি পেরোনো বলে। টু সি হিউম্যান বিংস, মানুষকে তো দেখতেই পাবে না। টু হিয়ার হিউম্যান ভয়েস, মানুষের কণ্ঠস্বরও শুনতে পাবে না। অর টু রিসিভ লেটার্স, এবার এখন তো আমরা ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক জগতে সবকিছু করে থাকি। তখন তো আর এসব ছিল না। তখন কি হতো? মানুষজন লেটার্স এর মাধ্যমে, লেটার আদান প্রদানের মাধ্যমে সমস্ত কিছু জানতে পারতো। তো এছাড়াও আমরা নিউজ পেপারে দেখতে পারতাম যে দৈনন্দিন জীবনে কি হচ্ছে আমাদের, সেই জিনিসগুলো তিনি কিন্তু উপভোগ করতে পারবেন না। অ্যাজ ইট ইজ এগ্রিড by the bit. He was allowed to have a musical instrument
and books and was allowed to write letters. প্রথম কথা হচ্ছে আমরা যদি কোনো জায়গায় থাকি, অর্থাৎ আমি যদি আমার ধরো কেউ কোনো বাচ্চা বাচ্চা ঠিক বলবো না, তোমাদের বয়সী কাউকে যদি বাড়িতে রেখে যাওয়া হয় যে আমরা আজকে বিয়ে বাড়ি যাচ্ছি, আমাদের একটু কাজ আছে, তুই সারাদিন ঘরে থাকিস। এবার একা একা থাকতে গেলে তো আমাদেরকে কিছু না কিছু করতে হবে। সেক্ষেত্রে আমরা কি হয় গান শুনি, হয় সিনেমা দেখি, বা টিভিতে কোনো অন্য কিছু হয়তো কিছু প্রোগ্রাম হচ্ছে সেটা দেখি, বা গান বই পড়ি, এটা করে থাকি। তো সেই মতো ব্যাংকার ওনাকে অ্যালাউ করেছেন কিসের জন্য, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেখানে থাকবে, মানে অনেক ধরনের গান বাদ্যযন্ত্র থাকবে, গান শোনার জিনিস থাকবে, বুকস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখানে কি থাকবে, বই থাকবে, অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স। এবার আমরা তো আগে দেখলাম যে উনি কিন্তু রিসিভ করতে পারবেন না, অর্থাৎ লেটার পেতে পারবেন না, কিন্তু হি ক্যান রাইট লেটার্স টু এনিবডি। কিন্তু সেই লেটারটা নিতে আসার সময় কিন্তু সব সাবধানতা বজায় থাকবে নিশ্চয়ই। টু ড্রিঙ্ক ওয়াইন, উনি চাইলে মদ পানও করতে পারেন, অ্যান্ড স্মোক, অ্যান্ড হি ক্যান স্মোক অ্যাজ ওয়েল, অর্থাৎ তিনি ধূমপানও করতে পারেন। বাই দ্য টার্মস অফ দিস এগ্রিমেন্ট, এই চুক্তি অনুযায়ী, অর্থাৎ ডেটটা এখন কি হয়েছে, কাগজে কলমে একটা এগ্রিমেন্ট, চুক্তিতে পরিণত হয়েছে। দি অনলি রিলেশনস, এই যে আমরা এখানে কি উচ্চারণটা করলাম, দি অনলি, অর্থাৎ এখানে দি কেন হলো উচ্চারণটা, এর এর পরে যে ওয়ার্ডটার প্রথম লেটারটা ইট বিগিনস উইথ ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে বলে আমরা তো জানি, ছোটতে শিখেছি। সেই জন্য এখানে উচ্চারণটা হবে দি অনলি relations he could have with outer world were by a little window made purposely for that object. মানে তোমাদের ধরো একটা রুমের মধ্যে বন্ধ করে রাখা হলো, সেখানে কোনো জানলা নেই, কিন্তু সেখানে তো খড়খড়ি রাখা আছে। সেই ক্ষেত্রে এই জিনিসটার ক্ষেত্রেও ছোট্ট একটা উইন্ডোর ব্যবস্থা করা হয়েছে। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, তিনি ওখানে যা চাইবেন সেটা পেতে পারেন। সেটার মধ্যে কি কি আছে, বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন। এই ঘরের মধ্যে সবকিছু রাখা আছে, তার মধ্যে কি কি ইম্পর্টেন্ট জিনিস, বই, মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বা মিউজিকের যে সমস্ত জিনিসপত্র, সেটা মদ্যপান করার জিনিস, অ্যান্ড সো অন, ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার। অর্থাৎ তিনি যেভাবে সেগুলোকে ইউজ করতে চাইছেন সেটা করতে পারবেন, বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু সেটার জন্য কি তিনি লোকের সঙ্গে সাক্ষাৎ করবেন না। হি ক্যান অনলি বা হি কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, ওই ছোট্ট মতো জানলা দিয়ে সেটা নেওয়া যেতে পারে। The agreement provided for every detail and every trifle that would make his imprisonment strictly solitary. অর্থাৎ এই যে এগ্রিমেন্টটা, যুক্তিটা করা হলো, সেই অনুযায়ী যে সমস্ত জিনিসগুলো তাকে ফলো করতে বলা হয়েছে, সেটার কারণে তাকে সলিটারি, অর্থাৎ একাকিত্বে থাকতে হবে, যেটা তাকে একাকিত্বে একা একা ওখানে সময় কাটাতে সাহায্য করবে। অ্যান্ড বাউন্ড দ্য ইয়াং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 years, এবং সেখানে তাকে 15 বছর থাকতে বাধ্য করবে। বিগিনিং ফ্রম 12 o'clock, এইটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কেন বলছি, কারণ আমরা জানি যে তার সময়সীমা হচ্ছে 15 বছর। এবার তোমাদের শর্ট কোশ্চেন আসতেই পারে যে কখন থেকে কখন পর্যন্ত তার সময়সীমাটা ছিল, কখন থেকে স্টার্ট হচ্ছে, 12 o'clock অফ November 14। অর্থাৎ তোমাদের শর্ট কোশ্চেনে বলতে পারে যে কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত তার এগ্রিমেন্টটা ছিল, দিয়ে তোমাদের চারটে অপশন দিল, November 14, 1870, November 13, 1870, December 14, 1870, December 13, 1870। তখন তোমাদেরকে কি চুজ করতে হবে, November 14, অর্থাৎ 14, নভেম্বর মাসের 14 তারিখ এবং 1870। And ending at the 12 o'clock of November 14, 1885, টানা 15 বছর তাকে এখানে থাকতে হবে। The slightest attempt on his part to break the conditions, if only 2 minutes before the end, release the banker from obligations to pay him 2 millions. ধরো তোমাদের বন্ধুদের মধ্যে বাজি রাখা হয়েছে যে এই জিনিসটা তুমি একটা জিনিস তোমার হাতে দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে তুমি এই তাকে কতক্ষণ ধরে রাখতে পারবে। অর্থাৎ ধরো তোমাদের জ্বলন্ত একটা প্রদীপ এনে হাতের উপর রাখা হলো, এবং বলা হলো যে তোমাকে এটা টানা 2 ঘন্টা রাখতে হবে, হাত না নামিয়ে। তো সেই ক্ষেত্রে অন্য হাতে চেঞ্জ করা যাবে না। তো সেই ক্ষেত্রে তোমাকে বলা হলো যে তুমি যদি তার 1 মিনিট আগেও সেই প্রদীপটা নামিয়ে ফেলো, তাহলে বাজিটা তুমি হেরে যাবে। সেরকম এখানে স্লাইটেস্ট মানে
একটা সামান্য অ্যাটেম্প্ট চেষ্টা করলেও যে কি এই কন্ডিশনস গুলো ভেঙে দেওয়ার, যদি সে মানে লয়ার ২ মিনিট আগেও বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে ব্যাংকার কিন্তু ওই টাকাটা দিতে বাধ্য নন। তো টাকাটা তিনি দেবেন না। ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, এই দেখতে দেখতে রাজি হয়ে গেলেন এবং দেখতে দেখতে কত বছর কেটে গেল? ১ বছর। As far as one could judge from his brief notes, the prisoner suffered severely from loneliness and depression. এবার এর আগে তো উনি কখনো একা একা থাকেননি। একা একা থাকলে হয়তো ঘরের মধ্যে থেকেছেন, আবার বাইরে গেছেন। তো সেই ক্ষেত্রে একটা বছর উনি কাটিয়েছিলেন কিভাবে? একা একা কাটাতে গিয়ে তার খুব কষ্ট হয়েছিল। সাফার্ড সিভিয়ারলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন। ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। ডিপ্রেশনের মধ্যে সচরাচর আমরা সবাই মাঝে মধ্যে ভুগে থাকি। কেউ পড়াশোনার চিন্তায়, কেউ অন্য কোনো চিন্তায়। তো সেই ডিপ্রেশনটা কিন্তু তার কারণ হয়ে দাঁড়িয়েছিল যখন তিনি একা একা একটা বছর কাটানোর চেষ্টা করেছিলেন। The sounds of the piano could be heard continually day and night from his lodge. এবার ওনার কাছে কোনো উপায় নেই। না উনি ফোনে কথা বলতে পারবেন, না চিঠি কারো পড়তে পারবেন, না নিউজ পেপার পড়তে পারবেন। তো সেক্ষেত্রে he had to spend his time entirely by listening to the music and singing a song. তো সেক্ষেত্রে লয়ার যখন ওখানে বাদ্যযন্ত্র প্লে করতেন, অর্থাৎ পিয়ানো বাজাতেন, তখন কিন্তু সেটা শোনা যেত। কে শুনতে পেতেন? ব্যাংকারও শুনতে পেতেন ডে এবং নাইটে। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোব্যাকো। কিন্তু এত কিছুর মাঝখানে তিনি কিন্তু প্রত্যাখ্যান করেছেন টোব্যাকো বা মদ্যপানের সেবন থেকে। ওয়াইন, তিনি কি যুক্তি দেখিয়েছেন? ওয়াইন, হি রোট, এক্সাইটস হিজ ডিজায়ার্স। এই যে ওয়াইন পান করলে মানুষের উত্তেজনা সৃষ্টি হয়, ডিজায়ার্স অর্থাৎ ইচ্ছা জাগ্রত হয়। অ্যান্ড ডিজায়ার্স আর ওয়ার্স্ট ফোজ অফ প্রিজনার। এবং এই যে ইচ্ছা শক্তি, অর্থাৎ এখানে আমরা কামনাও বলতে পারি যে কামনা শক্তি মানুষের মধ্যে যখন গ্রো করে, স্পেশালি ফর দ্য প্রিজনার, সেটা কিন্তু ফো। ফো মানে কি? ফো মানে হচ্ছে এনিমি। অর্থাৎ আমরা এটাকে ইংলিশে কি বলতে পারি? এনিমি, এনিমি বলতে পারি। এনিমি। And besides, nothing could be more than drinking good wine and seeing no one. But উনি কি বলছেন? Besides, এছাড়াও nothing could be more dreary than drinking good wine and seeing no one. এরপর তুমি যখন কোনো একটা ব্যক্তি যখন মদ্যপান করবে এবং তার সঙ্গে সঙ্গে কাউকে দেখতে পাবে না, তখন কিন্তু সেটাও খুব ভয়ানক হয়ে ওঠে। অ্যান্ড টোব্যাকো স্পয়েলড দ্য এয়ার অফ হিজ রুম। এবং এই যে টোব্যাকোটা, সেই অর্থাৎ ধূমপানের যে জিনিসগুলো, সেগুলো কিন্তু তোমার হাওয়াটাকে অর্থাৎ এয়ারটাকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। In the first year, the books he sent for were principally of a light character. এবার তাকে যেহেতু ১৫ বছর কাটাতে হবে, তাই ১ম বছরে তাকে যে বইগুলো দেওয়া হয়েছিল, সেগুলো খুব হালকা মাপের। সেখানে হালকা হালকা ক্যারেক্টার্স, অর্থাৎ সেখানে বেশি জটিল চরিত্র তৈরি করা ছিল না। নোভেলস এবং উপন্যাস যেগুলো দেওয়া থাকতো উইথ আ কমপ্লিকেটেড লাভ প্লট, এবং সেখানে যে লাভ রিলেশনশিপ বা প্লটটা যেটা থাকতো সেটা একটু জটিল থাকতো। সেনসেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ। সেনসেশনাল মানুষের মধ্যে সেন্সেশন গ্রো করে, অর্থাৎ উত্তেজনা সৃষ্টি করে, মানুষের ইচ্ছা শক্তির প্রবণতা বাড়ায়। ফ্যান্টাস্টিক স্টোরিজ ছিল সেখানে, and so on, আরো অনেক কিছু ছিল। In the second year, piano was silent in the lodge. কিন্তু দ্বিতীয় বছরে সাইলেন্টের আওয়াজটা শোনা, সরি, পিয়ানোর আওয়াজটা শোনা গেল না, সাইলেন্ট হয়ে গেল লজটা। And the prisoner asked only for classics. এবং সেই প্রিজনার অর্থাৎ ওখানে যে লয়ারটা বন্দী হয়েছিল, তিনি কি বললেন? ক্লাসিক্স। ক্লাসিক্স মানে আমরা শুনেছি ধ্রুপদী। অর্থাৎ ধ্রুপদী নৃত্য হয়, ধ্রুপদী নাট্য হয়, ধ্রুপদী গান, সঙ্গীত হয়। সেই ধ্রুপদী সঙ্গীত কোনগুলো? ধ্রুপদী সঙ্গীত অনেক ধরনের ক্লাসিক্যাল মিউজিক হতে পারে। আমরা ধ্রুপদী নাট্য যেমন নৃত্য যেমন ভারতনাট্যম এগুলো শুনে থাকি, সেরকমই ক্লাসিক্যাল কিছু বই থাকে। সেগুলো ক্লাসিক্যাল বই তো ঠিক নয়, ক্লাসিক্স অর্থাৎ খুব জনপ্রিয় এবং সেগুলো খুব পুরোনো যুগের, সেগুলোকে উনি চেয়েছিলেন। ইন দ্য ফিফথ ইয়ার মিউজিক ওয়াজ অডিবল। এবার দেখতে দেখতে ৫ বছর কেটে গেছে এবং সেখানে আবার শোনা যাচ্ছে গান। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন। এরপর তিনি আর থাকতে না পেরে তিনি কি করলেন? চিঠি, যেহেতু বলেছেন যে তিনি চিঠি লিখতে পারেন, তো সেই চিঠির মাধ্যমে তিনি জানাতেন যে আমার এবার ওয়াইনের দরকার।
Those who watched him through the window said that all that year he spent doing nothing but eating and drinking and lying on this bed. এবং উনি তো কাউকে দেখতে পেতেন না, কিন্তু বাইরের লোক হয়তো মাঝে মধ্যে তাকে দেখতে পেলে তারা বলতো যে কি বলতেন যে সারাদিন সে কিছু করে না, শুধুমাত্র খাওয়া, পান করা এবং বিছানায় শুয়ে থাকা ছাড়া। frequently yawning and angrily talking to himself, এবং তারা আরো বলতেন যে তিনি সারাদিন হাই তুলতে থাকেন অলসতার মাধ্যমে এবং রাগান্বিত অবস্থায় নিজের সঙ্গে কথা বলেন। He did not read books. তিনি বই পড়েন না। Sometimes at night he would sit down to write. মাঝে মধ্যে রাত্রিবেলায় লয়ের মশাই কি করেন? চুপচাপ বসে থাকেন কোথায়? তার টেবিলটাতে, এবং সেখানে কি করেন? লিখতে শুরু করেন। He would spend hours writing. এরপর তিনি লিখতে লিখতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে ফেলেন। And in the morning tear up all that he had written. এবার তার যেহেতু আর ভালো লাগছে না কিছু, তাই তিনি মাঝে মধ্যে হয়তো খামখেয়ালিপনায় সবগুলোকে ছিঁড়েও ফেলেন, এবং ছিঁড়ে ফেলার সিম্বলটা কি, হয়তো তিনি কিছু লেখার চেষ্টা করছেন কিন্তু দে আর নট আপ টু দ্য মার্ক, মানে তারা সে ঠিকঠাক হচ্ছে না, তাই তিনি সেটাকে কি করেন, টিয়ার আপ করে দেন, মানে ছিঁড়ে দেন। More than once he would be hard crying. মাঝে মধ্যে তো তাকে কান্নাকাটি করতেও শোনা গেছে। In the second half of the sixth year, the prisoner began jealously, and এই যে দেখো উচ্চারণটা কি, জিল অর্থাৎ জিলাসলি, জেলাস কথাটার মানে হিংসা করা, কিন্তু এখানে জেলাসলি নয়, জিলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজ। এবার জিলাস মানেটা কি, জিল বলি না আমরা, জিল জিল মানে হচ্ছে আনন্দ। আনন্দের সঙ্গে তিনি কি করতেন, ভাষা পড়তেন। অর্থাৎ আমরা জানি যে কোনো একটা বিজ্ঞ ব্যক্তি অর্থাৎ কোনো পণ্ডিত ব্যক্তি কিন্তু অনেক ধরনের ভাষা জানে। এখানে আমাদের দেশ থেকে শুরু করে বাইরের যে সমস্ত মহাদেশ, অন্যান্য দেশগুলো আছে সেখানে অনেক ভাষা প্রচলিত। সেই ভাষাগুলো শেখা কিন্তু একজনের পক্ষে সম্ভব নয়। তাই যে যতটা শিখতে পারবে তার মধ্যে জ্ঞানের সঞ্চার, তার মধ্যে ভাষা শেখার একটা প্রবণতা সেটা থাকে। তো তিনি কি করতেন? খুব আনন্দের সঙ্গে ভাষা পাঠ করতেন। এছাড়া কি পড়তেন? philosophy and history, দর্শন এবং ইতিহাস পড়তেন। He threw himself eagerly into these studies. তিনি খুব আনন্দের সঙ্গে, খুব মনোযোগের সঙ্গে এই যে জিনিসগুলো তিনি অর্থাৎ এগুলোকে পাঠ করতেন। So much so that the banker had enough to do get him books he ordered. সেই জন্য ব্যাংকারকে কি করতে হতো, মাঝে মধ্যে তার যতগুলো বইয়ের দরকার হতো সেই বইগুলো তাকে অর্ডার দিতে হতো। In the course of 4 years, some 600 volumes were procured at his request. তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে, কতগুলো বই তার জন্য আনা হয়েছিল? প্রায় 600 ভলিউমস, অর্থাৎ 600 খানা ভলিউম আনা হয়েছিল তার রিকোয়েস্ট অনুযায়ী। It was during this period, এই সময়টাতে, that the banker received the following letter from his prisoner. এরপর ব্যাংকার কিন্তু এই চিঠিগুলো পেয়েছিলেন সেই সময়সীমাতে। তো এরপর আমরা দেখব যে তিনি কি লিখছেন। My dear jailer, I write you these lines in 6 languages. যে আমার প্রিয় জেলার মশাই, আমি আপনাকে এই লেখাগুলো, আমি যে চিঠিটা লিখছি সেটা কটা ভাষায়? 6 ল্যাঙ্গুয়েজেস। এটাও করে রাখবো, মার্ক করে রাখবো, কটা ল্যাঙ্গুয়েজ। শর্ট কোয়েশ্চেন কিন্তু যা খুশি দিতে পারে। show them to people who know the languages. এবার ধরো আমরা বাংলা পড়তে পারি, কেউ হিন্দি বলতে পারে, হিন্দি পড়তে পারে, কেউ উর্দু পড়তে পারে, কেউ ফার্সি, কেউ জাপানিজ, কেউ অন্যান্য ল্যাটিন, ফ্রেঞ্চ এইসব ভাষা পড়তে পারে। এবার একটা ব্যক্তির পক্ষে তো সবকিছু সম্ভব নয়, তাই ওনাকে রিকোয়েস্ট করছেন যে আপনি এই লেখাগুলোকে সেই ডিফারেন্ট 5-6টা ভাষাভাষীর মানুষকে দেখান। লেট দেম রিড, তাদেরকে পড়তে বলুন। If they find not one mistake, I implore you to fire a shot in the garden. তো এটা পড়ার পর তারা যদি কোনো ভুল ত্রুটি দেখতে না পান, তাহলে আপনি কি করবেন? গার্ডেনে একটা শট করবেন, অর্থাৎ গুলির আওয়াজ ছুড়বেন। That shot will show me that my efforts have not been thrown away. এটা থেকে আমি বুঝতে পারবো যে আমার যে চেষ্টাটা সেটা বিফলে যায়নি। The geniuses of all ages and of all lands speak different languages. আমরা জানি যে বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা অনেক দিন ধরে অনেক ধরনের ভাষা শিক্ষা করে থাকেন, ভাষা শিখে থাকেন বিভিন্ন দেশে, but the same flame burns in them all. কিন্তু প্রত্যেকের মনেই কিন্তু একটাই আহ কি বলবো না, ফ্লেম, আগুন জ্বলতে থাকে। ও ইফ ইউ অনলি নিউ হোয়াট unearthly happiness my soul feels now from being able to understand them. তো আমি এর মাঝখান থেকে, ইফ ইউ অনলি নিউ, আপনি যদি বুঝতে পারেন দ্যাট আনআর্থলি হ্যাপিনেস, আনআর্থলি মানে কি, আমরা সচরাচর যে হ্যাপিনেসটাকে সহজে পেয়ে থাকি না, কিন্তু
সেটা যদি হঠাৎ করে পাই এবং সেটা যদি অ্যাকোয়ার করতে পারি, গেইন করতে পারি, তো সেটাতে যে হ্যাপিনেসটা পাওয়া যায় সেটা অমূল্য। সেটার কোনো তুলনা হয় না। সেই হ্যাপিনেসটা আমার আমার পুরো শরীরটা, আমার আত্মা জুড়ে আমরা ফিল করতে পারবো যদি এটা তারা বুঝতে পারে। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিলড। সেই প্রিজনার অর্থাৎ লয়ারের ডিজায়ারটা ফুলফিল হলো। কেন? দ্য ব্যাংকার অর্ডার টু শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন। এরপর তিনি কিন্তু শট করলেন, অর্থাৎ গার্ডেনারকে দিয়ে তিনি দুটো গুলির আওয়াজ ছড়ালেন। এই পর্যন্তই আজকে। পরের পার্টটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো, এবং এখানে তো তোমাদের যদি কোনো লাইনে বা কোনো জায়গায় কোয়ারি বা ডাউটস থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। এছাড়াও আমি প্রথম এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, তাই তোমাদের সাপোর্ট খুবই দরকার। তোমরা যদি এই ভিডিওগুলো দেখে খুব ভালো লাগে তোমাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা তোমরা ক্লিক করে রাখো, যাতে আমি যে ভিডিওগুলো দেবো সেটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে।